এবং তোমাদের এখান থেকে ভার্সিটি তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করো সেখানে দেখবে যে ভার্সিটি কিন্তু অনেক কোশ্চেন সেন্টেন্স থেকে চলে আসে, যে একটা সেন্টেন্স তুলে দিয়ে বলে যে এটা কোন সেন্টেন্স, সেন্টেন্স তুলে দিয়ে বলে দিবে কোন সেন্টেন্স, দেখতে অ্যাসার্টিভ মনে হবে ইম্পারেটিভ হয়ে যাবে, বা দেখতে ইম্পারেটিভের মতো কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। তোমরা কেন দাগাতে পারো না? তোমাদের এই স্ট্রাকচার গুলো জানা থাকে না, যার কারণে তোমরা আসলে ওগুলো কারেক্ট করতে পারো না। যার আমাদের লাস্ট ক্লাসটিতে আমরা সেন্টেন্স নিয়ে যে প্রথম পার্ট সেই ক্লাসটি আমরা করেছিলাম, যে সেন্টেন্স কত প্রকার হয় ও কিভাবে কত প্রকার হয় সেটা আমরা জেনেছিলাম। তো সেন্টেন্স যে মিনিং এর অর্থে আসলে 5 প্রকার হয়, সেটা যে 5 প্রকার তোমরা পড়ো, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এবং যে গঠন মানে স্ট্রাকচার ভিত্তিতে 3 প্রকার হয়, সেটিও কিন্তু আমরা পূর্ণাঙ্গ ক্লাস করেছিলাম। তো আজকের ক্লাসটি সবার জন্য উন্মুক্ত হবে, তোমরা অনেকে ক্লাস চাচ্ছিলে। তো এই সেন্টেন্স নিয়ে বিস্তারিত ক্লাস আজকে আমরা জেনে নিব, যে 5 প্রকার হয়, কি কি রকম ভাবে 5 প্রকার হবে, এক্সাম্পল গুলো কি কি, এবং যে ট্রিকি কোশ্চেন গুলো হয় আমরা A to Z জেনে নিব। এবং এই সেন্টেন্স থেকে কিন্তু অনেক ভার্সিটি কোশ্চেন চলে আসে। তাই এই ক্লাসটি যদি তোমরা পূর্ণাঙ্গ করে থাকো A to Z, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় আসলে সেখানে মার্ক ক্যারি করতে পারবা। তাই ক্লাসটি A to Z করার জন্য তোমাদেরকে বলা হলো, যাতে তোমাদের এই ক্লাসটি একদম ইজি হয়ে যায়, এই টপিকটি তোমাদের সবার জন্য যাতে ইজি হয়ে যায়। এবং তোমরা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে ক্লাস এবং ভার্সিটি আপডেটগুলো তোমরা পেয়ে যাও। এবং যারা আমাদের কোর্সে এখনো এনরোল করোনি, এনরোল করে কিন্তু ক্লাসগুলো করতে পারো। এবং আমাদের 14 ফেব্রুয়ারি থেকে যে জিএসটি ড্রিম ব্যাচ পূর্ণাঙ্গ একটি ব্যাচ চালু হচ্ছে, এই ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হয়ে জিএসটি বাংলা, ইংলিশ, জিকে A to Z ক্লাসগুলো করতে পারো। তো আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাব। ফার্স্টে যেটি হচ্ছে সেন্টেন্স, এটা পার্ট 2। আজকে দ্বিতীয় পার্টে আমরা ক্লাস করব। ফার্স্টে কি আসে? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের উপায়টা আসলে কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয়। কি? অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়া বাকি যে 4টা সেন্টেন্স আছে কোনোটাই সাবজেক্ট দ্বারা শুরু হবে না। শুধুমাত্র এই অ্যাবিলিটি আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের, যে এটা সাবজেক্ট দ্বারা শুরু হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটাই শুধুমাত্র সাবজেক্ট দ্বারা শুরু হবে। ক্লিয়ার? তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় একটাই, সেটা হচ্ছে এটা সাবজেক্ট দ্বারা শুরু হবে, আর কোনো উপায় নাই। এবং যে বাকি 4টা সেন্টেন্স আছে সেটা সাবজেক্ট দ্বারা শুরু হবে না। আশা করি ক্লিয়ার। এরপরে হচ্ছে ইংরেজিতে তাহলে সাবজেক্ট হতে পারে কোন কোন টপিকগুলো? ইংরেজিতে মোট 8টি টপিক সাবজেক্ট হতে পারে। তোমাদের যাতে ভিডিও ডিউরেশন বেশি না হয়, যার জন্য আমি এক্সাম্পল এন্ড সবকিছু লিখে নিয়েছি, তাহলে তোমাদের ডিউরেশনটা অনেকটা কম হয়, কারণ এই শর্ট টাইমে তোমাদেরকে অনেকগুলো পড়া পড়তে হবে। তো ফার্স্টে যেটি আসে সেটি হচ্ছে নাউন। আমরা জানি যে নাউনের কাজ হচ্ছে নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন অ্যান্ড প্রোনাউনটা যদি আমরা দেখি, নাউন অ্যান্ড প্রোনাউন, নাউন অ্যান্ড প্রোনাউনের ফাংশন, ফাংশন মানে হচ্ছে কাজ দুইটাই, সেটা হচ্ছে সাবজেক্ট অর অবজেক্ট হওয়া। নাউন এবং প্রোনাউনের কাজ কি? সাবজেক্ট এবং অবজেক্ট হওয়া। তাহলে নাউনের সর্বপ্রথম কাজ হচ্ছে কি? সাবজেক্ট হওয়া। যার কারণে ইংরেজিতে 8টি টপিকের মধ্যে ফার্স্টে চলে আসে নাউন। নাউনের কাজটা কি হবে? বাক্যে সাবজেক্ট হওয়া, সেন্টেন্সে সাবজেক্ট হওয়া। আমরা এটা ইজি ভাবে দেখতে পারি যে নুসরাত রিডস ইন ডিউ। দেখো নুসরাতটা কি নাউন না? যে কোনো কিছুর নামে কিন্তু নাউন হয়ে যায়, এবং এটা সাবজেক্টের জায়গায় বসেছে, যার কারণে বলতে পারি যে এখানে এটা সাবজেক্ট হয়েই এখানে কিন্তু বসেছে। নুসরাত এখানে সাবজেক্ট, এবং নুসরাত রিডস ইন ডিউ অর্থাৎ নাউনটাই এখানে সাবজেক্ট হয়ে গিয়েছে। এরপরে যেটা, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। শুধুমাত্র যে নাউন সাবজেক্ট হবে এমনটা না, নাউন ফ্রেজও সাবজেক্ট হয়। এখন নাউন ফ্রেজটা আসলে কি? দেখো, দ্য ওল্ড ম্যান অফ আওয়ার ভিলেজ ডাইড ইয়েস্টারডে। দ্য ওল্ড ম্যান অফ আওয়ার ভিলেজ, এই যে দ্য ওল্ড ম্যান অফ আওয়ার ভিলেজ আছে, এটা কিন্তু পুরোটাই নাউন ফ্রেজ। আমাদের নাউন, আমাদের ফ্রেজ অ্যান্ড ক্লোজের যে ক্লাসগুলো করবো তখন আমরা ফ্রেজ ক্লোজ বিস্তারিতভাবে জেনে নিব। এখন জাস্ট এতটুকুই জেনে রাখো, দ্য ওল্ড ম্যান অফ আওয়ার ভিলেজ ডাইড ইয়েস্টারডে, এই যে দ্য ওল্ড ম্যান অফ আওয়ার ভিলেজ, এটা কিন্তু পুরোটাই কি? নাউন ফ্রেজ। এরপরে চলে আসে নাউন ক্লোজ। নাউন ফ্রেজের পর কি? নাউন ক্লোজ। নাউন ক্লোজটা দেখো, নাউন ক্লোজ, হোয়াই শি কামস হেয়ার ইজ ক্লিয়ার টু, ইজ ক্লিয়ার অল, ইজ ক্লিয়ার টু অল, সরি এখানে একটা টু হবে, ইজ ক্লিয়ার টু অল, হোয়াই শি কামস হেয়ার ইজ ক্লিয়ার টু অল। এখানে দেখো হোয়াই শি কামস হেয়ার, হোয়াই শি কামস হেয়ার, এটা পুরোটা কিন্তু নাউন ক্লোজ। এখন নাউন ক্লোজ চেনা একটা হিন্স দিয়ে রাখি, ছোট একটা ট্রিক্স আছে, এটা হচ্ছে যে এই যে হোয়াই শি কামস হেয়ার, এটাকে তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারবা। কি দ্বারা? ইট দ্বারা রিপ্লেস করতে পারবা, ইট। দেখো আমি যেখানে ইট বসাই, ইট ইজ ক্লিয়ার টু অল, ক্লিয়ার, ইট ইজ ক্লিয়ার টু অল, সেন্টেন্সটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। সরি। তো এই যে হোয়াই শি কামস হিয়ার, যখন ইট দ্বারা রিপ্লেস করা যায় সেটা কিন্তু নাউন ক্লোজ হয়ে যায়। এটা একটা হচ্ছে ট্রিক্স। আরো তোমার অন্যান্য সিম্পটম রয়েছে, আমরা ক্লোজের ক্লাসে সেগুলো জেনে নিব। তো হোয়াই শি কামস, এটা কি? এটা হচ্ছে এখানে নাউন ক্লোজ।
এবং এটা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এরপরে জিরান্ড, আমরা জানি জিরান্ডটা কি আসলে কি থেকে আসে, জিরান্ডটা কিন্তু নাউনের মতোই কাজ করে, এন্ড এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়। ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হয় এবং নাউনের কাজ কি বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হয় সেটা হয় জিরান্ড। অর্থাৎ জিরান্ডটাও কি হবে, বাক্যের সাবজেক্ট হবে, দেখো রিডিং মেক্স আ ফুল ম্যান। এই যে রিডিং, রিডের সাথে আইন যুক্ত হয়েছে, ভার্ব প্লাস আইএনজি এবং এখানে নাউনের মতো কাজ করছে, যার কারণে এটা কি এখানে সাবজেক্ট, রিডিং মেক্স আ ফুল ম্যান। ক্লিয়ার? এরপরে জিরান্ডিয়াল ফ্রেজ, শুধু যে জিরান্ড সাবজেক্ট হবে এমনটা না, জিরান্ডিয়াল ফ্রেজও সাবজেক্ট হয়। এখন জিরান্ডিয়াল ফ্রেজটা আসলে কি, দেখো ওয়াকিং ইন সরি ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এই যে ওয়াকিং ইন দ্য মর্নিং, এটা কিন্তু পুরোটাই জিরান্ডিয়াল ফ্রেজ। কি, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এবং এই ওয়াকিং ইন দ্য মর্নিং এটা পুরোটাই কিন্তু এখানে সাবজেক্ট হবে। এরপরে ইনফিনিটিভ, আমরা ইনফিনিটিভটা কি জানি, ইনফিনিটিভ জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্মটাই হচ্ছে কি ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন এই টু প্লাস ভার্বের বেস ফর্ম কোথায়, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই মননশীল, নাকি টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই মননশীল, তাই না? টু আর ইজ হিউম্যান, এটার মানে কি বলো, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই মরণশীল। টু আর ইজ হিউম্যান, এখানে দেখো এই টু আর এটা কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম বসেছে, যার কারণে এটা কি হবে, এটা ইনফিনিটিভ হবে এবং এটা বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, মানুষ মাত্রই ভুল। এরপরে ইনফিনিটিভ ফ্রেজ, শুধু যে ইনফিনিটিভ সাবজেক্ট হবে এমনটা নয়, ইনফিনিটিভ ফ্রেজও সাবজেক্ট হয়। ইনফিনিটিভ ফ্রেজটা কিরকম, টু স্টাডি উইথ ইউর ফ্রেন্ডস, টু স্টাডি উইথ ইউর ফ্রেন্ডস ইজ হেল্পফুল। এই যে টু স্টাডি উইথ ইউর ফ্রেন্ডস, এটা পুরোটাই কিন্তু না ইনফিনিটিভ ফ্রেজ, এবং এটা পুরোটাই কি, পুরোটাই হবে সাবজেক্ট, পুরোটাই কি হবে, পুরোটাই সাবজেক্ট হবে, টু স্টাডি উইথ ইউর ফ্রেন্ডস, এটাও বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়, ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে হচ্ছে প্রোনাউন, নাউন এবং প্রোনাউন, এটা একটার সাথে আরেকটা আর কি পাশাপাশি। এই প্রোনাউন, প্রোনাউন দেখো ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি, যে ক্লাসটা আমার জন্য গুরুত্বপূর্ণ, ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি, যে ইট, এই ইটটা কিন্তু আমরা জানি যেটা আসলে প্রোনাউন, এবং এটা বাক্যে কি হয়েছে, এটা বাক্যে সাবজেক্ট হয়েছে। তো ইংরেজিতে এই 8টি টপিক শুধুমাত্র সাবজেক্ট হতে পারে, এই 8টি টপিক ব্যতীত আর অন্য কোনো টপিক ইংরেজিতে সাবজেক্ট হবে না। তাহলে সাবজেক্ট কয়টা হবে, 8টা টপিক হবে। এই 8টা টপিক কিন্তু আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে, না হলে আমরা সাবজেক্ট অনেক সময় চিনতে পারি না, ভুল করে ফেলি। এগুলো যদি মুখস্থ রাখো তাহলে সাবজেক্ট চিনতে আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, জিরান্ড, জিরান্ডিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ এন্ড কি প্রোনাউন, এই একটা টপিক তোমাকে হুবহু মুখস্থ রাখতে হবে, যাতে তোমার এক্সামে যে প্রশ্নগুলো আসে এগুলো তোমার জন্য ইজি হয়ে যায়। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা যে পরের সেন্টেন্স সেটি আমরা দেখবো। এরপর আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে এরকম যে যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড দেখি, যে ডাব্লিউএস ওয়ার্ড দেখেছি অর্থাৎ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে দিই। আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু স্পেসিফিক সিম্পটম আছে, সেগুলো আসলে কি, যে প্রধান যে বৈশিষ্ট্য সেটি হবে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অলওয়েজ দেখবা সাবজেক্টের পূর্বে কি বসবে, অক্সিলারি অর্থাৎ সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের পূর্বে বসবে। তারপরে একই বাক্যে একাধিকবার ইন্টারোগেটিভ ফর্ম বসতে পারে না, যদি বসে সেই সেন্টেন্সটি ইনকারেক্ট হবে, কারেক্ট হবে না। একই বাক্যে একাধিকবার ইন্টারোগেটিভ ফর্ম বসতে পারে না, কখনোই বসবে না, এবং ইন্টারোগেটিভ ফর্মটা শুধুমাত্র প্রিন্সিপাল ক্লোজের হবে। কার হবে, শুধুমাত্র প্রিন্সিপাল ক্লোজের হবে, প্রিন্সিপাল ক্লোজ ব্যতীত অন্য কারো ইন্টারোগেটিভ ফর্ম বসে না। এখন আমরা যে এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আমরা যে এক্সাম্পলগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হোয়াট ইউ ওয়ান্ট ইজ নোন টু মি, হোয়াট ইউ ওয়ান্ট ইজ নোন টু মি। এখানে তো হোয়াটটা সেন্টেন্সের শুরুতে বসেছে ডাব্লিউএস ওয়ার্ড। আমরা ডাব্লিউএস ওয়ার্ড কয়টা জানি, ডাব্লিউএস ওয়ার্ড কয়টা, ডাব্লিউএস ওয়ার্ড 9টা। কে কে জানো বলে ফেলবা, ডাব্লিউএস ওয়ার্ড যে 9টা, কোন কোন 9টা অবশ্যই জানিয়ে দেবা কমেন্ট সেকশনে। হোয়াট ইউ ওয়ান্ট ইজ নোন টু মি। এখন দেখো এখানে যেহেতু হোয়াট বসেছে এবং দেখো অক্সিলারি ভার্ব বা সাবজেক্টের পূর্বে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, যার কারণে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারবো না। কারণ আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসবে। সাবজেক্টের পূর্বে যদি সাহায্যকারী ভার্ব না বসে সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারবো না, কখনোই বলতে পারবো না। যার কারণে এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, অ্যাসার্টিভ
সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এরপরটা দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে দেখো এই যে সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব রয়েছে, যার কারণে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারবো, এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারবো, এটা ইজি, ক্লিয়ার। এরপর যেটা ডু ইউ নো হোয়াই ডিড শি কল মি, ডু ইউ নো হোয়াই ডিড শি কল মি, এখানে দেখো এখানে একটু বুঝতে হবে যে আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ, ঠিক আছে, সাবজেক্টটা হচ্ছে ইউ। এখন সাবজেক্ট যদি ইউ হয়, ইউ এর পূর্বে ডু আছে, ডু দ্বারা আমরা প্রশ্ন করতে পারি, ঠিক আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ ফর্ম হয়ে গেছে, তাই না? ডু ইউ নো হোয়াই ডিড শি কল মি, কিন্তু এখানে দেখো হোয়াই এর পরে আবারও শির আগে একটা ডিড চলে আসছে, তাই না? একটা ডিড চলে আসছে, যার কারণে এই সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা ইনকারেক্ট হবে, কারণ একই বাক্যে একাধিকবার ইন্টারোগেটিভ ফর্ম বসতে পারবে না। একই বাক্যে যখন একাধিকবার ইন্টারোগেটিভ ফর্ম বসবে সেটা সেটা ইনকারেক্ট সেন্টেন্স হবে, কখনোই কারেক্ট হবে না। তাহলে এই সেন্টেন্সকে আমরা যদি কারেক্ট করতে চাই তাহলে আসলে কি হবে? ডু ইউ নো হোয়াই শি কল্ড মি, ডু ইউ নো হোয়াই শি কল্ড মি, হোয়াই শি কল্ড মি, কি হবে? হোয়াই শি called me, why she called me, do you know why she called me, and এখানে ডিডটা কি হবে না? ডিডটা হবে না, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে do you know why she called me। এন্ড আরেকটা সেটা হচ্ছে she said to me what is your name, she said to me what is your name, এখানে দেখো প্রিন্সিপাল ক্লোজ, আমি বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লোজ ব্যতীত অন্য কারো ইন্টারোগেটিভ ফর্ম বসতে পারে না, অনেক ক্লোজ আমরা পরবর্তী যে ক্লাস সেটিতে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। তো দেখো she said to me what is your name, এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এটা, প্রিন্সিপাল ক্লোজ। এখন প্রিন্সিপাল ক্লোজে তো আমরা প্রশ্ন করিনি, প্রিন্সিপাল ক্লোজ আমরা প্রশ্ন করছি, she said to me, এখানে কোনো প্রশ্নের সিম্পটম নাই, যার কারণে এখানে আমরা প্রশ্ন করি নাই। কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজে আমরা প্রশ্ন করে ফেলছি হোয়াট ইজ ইওর নেম, কারণ সাবজেক্টটা কি আছে? অক্সিলারি ভার্ব আসে, সাবঅর্ডিনেট ক্লোজে আমরা কিন্তু প্রশ্ন করে ফেলছি, যার কারণে এটা কারেক্ট হবে না, এটা কারেক্ট হবে না। এখন তুমি যে এই সেন্টেন্সটা কারেক্ট করতে চাও তাহলে তোমার কি হবে? she said to me what your name is, she said to me, এরপর কি আসবে? what your name is, she said to me what your name is, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। she said to me what your name is, সেন্টেন্সটা এরকম হলে কারেক্ট হবে। কিন্তু যখন সাবঅর্ডিনেট ক্লোজে আমরা প্রশ্ন করব, যদি ইন্টারোগেটিভ ফর্ম আমরা করি সেটা কখনোই হবে না, কারণ প্রশ্ন করতে হবে কোথায়? প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজে প্রশ্ন করতে হবে, প্রিন্সিপাল ক্লোজ ছাড়া প্রশ্ন করা যাবে না। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসবে অর্থাৎ সাহায্যকারী ভার্ব বসবে, একই সেন্টেন্সে একাধিকবার ইন্টারোগেটিভ ফর্ম তুমি বসাতে পারবে না, এবং প্রিন্সিপাল ক্লোজ, জাস্ট প্রিন্সিপাল ক্লোজে তোমার ইন্টারোগেটিভ ফর্মটা বসাতে হবে। এই তিনটা যদি মনে থাকে তুমি ইজিলি ইন্টারোগেটিভ সেন্টেন্স বের করে ফেলতে পারবে এবং যে ভুলগুলো সেগুলো ধরে ফেলতে পারবা। এরপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শিখবো। কি ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স তোমাদের সবার কাছেই পরিচিত, যে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ যখন বুঝায়, আদেশ, নিষেধ, অনুরোধ, পরামর্শ, প্রস্তাব যখন বুঝাবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়, মিনিংটা আসলে এরকম আসে। এখন এর স্পেসিফিক তিনটা স্ট্রাকচার রয়েছে, যে তিনটে স্ট্রাকচার আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের সিনড্রোম বহন করে। সেগুলো কি কি? ফার্স্টে যেটা সেটা হচ্ছে মেন ভার্ব প্লাস আদার্স হবে, যে মেন ভার্ব দ্বারা শুরু হবে এবং আদার্স। আমরা কিন্তু আগেই বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স শুধুমাত্র সাবজেক্ট দ্বারা শুরু হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যতীত অন্য কোনো সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হবে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মেন ভার্ব প্লাস আদার্স, মানে ফার্স্টে হচ্ছে এটা যে ভার্ব দিয়ে শুরু হবে, শুধু সেটা ভার্ব না, মেন ভার্ব হতে হবে, মেন ভার্ব প্লাস আদার্স, সেটা কি হবে? সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এরপরে যেটা সেটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, লেট থাকবে, এরপরে অবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে আদার্স থাকবে, এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার। এবং থার্ড যেটা সেটা হচ্ছে লেট প্লাস আস প্লাস ভার্ব প্লাস আদার্স, লেট প্লাস আস প্লাস ভার্ব প্লাস আদার্স, এটা হচ্ছে থার্ড স্ট্রাকচার। এখনো বলতেছি তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম ক্লাসগুলো তোমরা নিয়মিত পেয়ে যাও। এবং তোমরা আমাদের যারা কোর্সে এনরোল করতে চাও তারা 01720828052 এখানে কিন্তু তোমরা নক করে শুধুমাত্র ইংরেজির জন্য কোর্স করতে পারো, এডমিশনের তোমাদের গুচ্ছ জন্য হয়ে যাবে। এবং তোমাদের পূর্ণাঙ্গ মানবিকের কোর্স চাও সেখানেও কিন্তু তোমরা এখানে নক করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো। এখন আমরা যে এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখার আগে আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে
লেটের পরে সর্বদা নাউন ও প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। কি লেটের পরে, এই যে লেটের পরে সর্বদা নাউন এবং প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। লেটের পরে সর্বদা নাউন এবং প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে এবং ভার্বের বেস ফর্ম বসে। কি ভার্বের বেস ফর্ম বসে। এখন তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে বেস ফর্ম এন্ড প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম এন্ড প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্যটা আসলে কি, নাকি পার্থক্য নাই, পার্থক্য আছে কি নাই, যদি থাকে সেই পার্থক্যটা কি, বেস ফর্ম এন্ড প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্যটা আসলে কি। তাহলে লেটের পরে সর্বদা নাউন এবং প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে এবং ভার্বের বেস ফর্ম বসবে। এটা একটু মুখস্থ রাখতে হবে। এখন আমরা যে এক্সাম্পল দেখি, দেখো লেট মি সে সামথিং, দেখো আমরা বলেছি লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। লেট প্লাস অবজেক্ট, এটা অবজেক্ট, এটা কি, এটা অবজেক্ট। এখন আমরা অবজেক্ট কাকে বলবো সেটা আমাদেরকে জানতে হবে। দেখো অবজেক্ট তখন আসবে যখন আমরা হোয়াট এন্ড হুম দ্বারা বাক্যের মেন ভার্বকে প্রশ্ন করব, তখন যে অ্যান্সারটা পাওয়া যাবে, বাক্যের মেন ভার্বকে প্রশ্ন করলে হোয়াট এন্ড হুম দ্বারা যে অ্যান্সার পাওয়া যাবে সেই অ্যান্সারটাই হচ্ছে অবজেক্ট। বাক্যের মেন ভার্বকে হোয়াট এন্ড হুম দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেই অ্যান্সারটাই কি হবে ভাইয়া, সেই অ্যান্সারটাই হবে অবজেক্ট হবে। এবং তাহলে এখানে কি লেট মিটা কি আসতেছে, যে লেট মি সে সামথিং, আমাকে কিছু বলতে দাও, আমাকে কাকে, এখানে বাক্যের মেন ভার্বকে প্রশ্ন করতে হবে হুম দ্বারা, যে কাকে প্রশ্ন করতে দিবে, আমাকে। এই যে আমাকে অ্যান্সার আসতেছে সামথিং, অর্থাৎ আমরা বলতে পারি লেট মি সে সামথিং, এখানে অবজেক্ট রয়েছে। তাই লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, ঠিক আছে। এটা হয়ে গেল লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। এরপরে লেট প্লাস আস প্লাস ভার্ব প্লাস আদার্স। দেখো লেট আস স্পিক ইংলিশ। এরপরে নেভার লুক ডাউন আপন দা পুর, আমরা বলেছিলাম মেন ভার্ব প্লাস আদার্স হতে পারে, নেভার লুক ডাউন আপন দা পুর। এরপর ডু নট হেট দা পুর। এরপর নেভার টেল এ লাই, এরপর হচ্ছে রিড দ্য প্যাসেজ, মেন ভার্ব দ্বারা শুরু হয়েছে, রিড দ্য প্যাসেজ। এগুলো আসলে হয় ইম্পারেটিভ সেন্টেন্স। কি হয় এগুলো, ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাদের কিন্তু এই সেন্টেন্স থেকে রাবি বলো, জাবি বলো, প্রত্যেকটা ভার্সিটিতে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে, যার কারণে টপিকটা তোমাদেরকে ভাজা করে ফেলতে হবে একদম, যাতে তোমাদের এই প্রশ্নগুলো আসলে কারো মিস না যায়, যে ইজি টপিক থেকে আসছে কিন্তু আমি পারি নাই, এটার আফসোস হচ্ছে সবচেয়ে বেশি। যার কারণে ইজি টপিকগুলোই তোমাকে আগে পড়তে হবে, যাতে ইজি টপিকগুলো তুমি কোনোভাবেই মিস না করো পরীক্ষার হলে, তাহলে কঠিনগুলো এমনি পারবে না। যদি ইজিগুলো পেরে যাও তাহলে তোমার চান্সটা কিন্তু ইজিলি হয়ে যাবে। তো এরপরে আমরা কি শিখবো, এরপর আমরা শিখবো অপটেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মতো অপটেটিভেও কিছুটা অর্থ রয়েছে, যেমন দোয়া, আশীর্বাদ, শুভকামনা। কি বোঝায় দোয়া, আশীর্বাদ, শুভকামনা? যখন দেখবে যে দোয়া, আশীর্বাদ বা শুভকামনার মতো সেন্টেন্স গুলো আসতেছে সেগুলো অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। এখন এরও স্পেসিফিক কিছু স্ট্রাকচার রয়েছে, কোনো কিছুই স্ট্রাকচারের বাইরে নয়। দেখো যখন তুমি দেখবা যে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স থাকবে, কি মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স চলে আসছে, তখন সেটা অবশ্যই অপটেটিভ সেন্টেন্স হবে। এখন আবার মে তো সব সেন্টেন্সে নাও থাকতে পারে, কোনো সেন্টেন্সে মেটা আসলে উজ্জ্ব থাকবে। কি থাকবে, মেটা উজ্জ্ব থাকবে। এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, মানে এটার মতোই হবে কিন্তু মেটা থাকবে না। যে ফার্স্ট স্ট্রাকচার আছে এই ফার্স্ট স্ট্রাকচারের মতোই হবে, শুধুমাত্র মে এখানে উজ্জ্ব থাকবে, মেটা সেন্টেন্সে লেখা থাকবে না। এরপর যেটা সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। কি অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। এখন আমরা যে এক্সাম্পল দেখি একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো যে মে ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম, মে আসছে, এরপরে সাবজেক্ট ইউ আসছে, এরপরে ভার্ব ডু আসছে, এরপরে ওয়েল ইন দ্য এক্সাম আদার্স, ঠিক আছে। এটা ফার্স্ট যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে আমরা দেখলাম যে মে ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম, একদম ক্লিয়ার। এরপরটা দেখো, এরপরটাও ফার্স্টটার মতোই, মে ইওর ব্রাদার বি আ ডক্টর, এটাও ফার্স্ট এক্সাম্পল। এরপরে যেটা আমরা আরেকটা বলেছিলাম যে মেটা উজ্জ্ব থাকবে। দেখো আল্লাহ হেল্প ইউ, আমরা বলি না যে মে আল্লাহ হেল্প ইউ, এখানে কিন্তু মেটা উজ্জ্ব রয়েছে। মেটা উজ্জ্ব রয়েছে, মে আল্লাহ
হেল্প ইউ, এই মেয়েটা এখানে নাই, কিন্তু তাও এটা অপারেটিভ সেন্টেন্স হবে, কারণ আমরা বলেছি মেয়ে উজ্জ্বল উজ্জ্বল থাকে এবং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স দ্বারা হয়। তাহলে আল্লাহ হেল্প ইউ, এখানে মেয়েটা উজ্জ্বল রয়েছে, যার কারণে এটাও অপারেটিভ সেন্টেন্স, এবং এটা কি দোয়া আশীর্বাদ শুভকামনার মধ্যেই পড়তেছে। আরেকটা হচ্ছে লং লিভ উইথ ইউর প্যারেন্টস, লং লিভ উইথ ইউর প্যারেন্টস। আমি বলছিলাম যে অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, লং লিভ উইথ ইউর প্যারেন্টস, এখানে সবকিছুই দেয়া রয়েছে। তাহলে এগুলো কি হবে? এগুলো হবে অপারেটিভ সেন্টেন্স। এবং ক্লাসটা তোমাদের কিরকম লাগতেছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এবং আর কোন কোন টপিকে তোমরা ক্লাসগুলো চাও সেটা আমাকে যদি জানাও, আমি সেই টপিকে ক্লাসগুলো বানিয়ে দিতে পারবো, যাতে তোমাদের পরীক্ষায় অনেকটা সহজ যাতে সাহায্য আমি করতে পারি। অ্যান্ড এর পাশাপাশি যারা পূর্ণাঙ্গ ক্লাসগুলো করতে চাও তারা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো, A to Z ওখানে ক্লাসগুলো পেয়ে যাবা। এবং আমরা লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কিন্তু মানে ইজিগুলোর মধ্যেই একটা, কিন্তু এখানে একটু প্যাচগোছ রয়েছে, আমরা এখন বিস্তারিত ভাবে জেনে নিব। তো এরপর আমরা যে এক্সক্লামেটরি সেন্টেন্স একটু দেখি, যে এক্সক্লামেটরি সেন্টেন্স আসলে স্ট্রাকচার তোমরা 5 ভাবে শিখতে পারবে। কয়ভাবে? 5 ভাগে। এখানে কিছু বাংলা রয়েছে, যেমন আশ্চর্য, আকাঙ্ক্ষা, হাসি, কান্না, রাগ, আবেগ, অনুভূতি, শপথ, এগুলো যদি বুঝায় সেটা অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। কি কি? আশ্চর্য, আকাঙ্ক্ষা, হাসি, কান্না, রাগ, আবেগ, অনুভূতি, মানে যত কিছু আছে এগুলো এগুলো সবগুলোই এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পড়ে। আমরা যে ফার্স্ট স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে যে এক্সক্লামেটরি ওয়ার্ড থাকবে। তোমার এক্সক্লামেটরি কিছু ওয়ার্ড আছে, হুররে, ব্রাভো, এগুলো কি এক্সক্লামেটরি ওয়ার্ড। এই এক্সক্লামেটরি ওয়ার্ডগুলো থাকবে, সাথে তোমার এক্সক্লামেটরি সাইনটা থাকবে। কি? এই এক্সক্লামেটরি সাইন থাকবে। এন্ড পরের যেটা সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে এরকম যে একটা এক্সাম্পল দেখো, দেখো হুররে, হুররেটা কি? এক্সক্লামেটরি ওয়ার্ড, এর সাথে এই এক্সক্লামেটরি সাইন রয়েছে, এবং এরপরে দেখো উই হ্যাভ ওন দ্য গেম, এটা কি? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সও থাকতে পারে। এরপর যেটি সেটি হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেটরি সাইন। দেখো হাউ, এই হাউ চলে আসছে, হাউ বিউটিফুল, অ্যাডজেক্টিভটা কি? বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর নাউন বা প্রোনাউন, গার্ডেন, গার্ডেনটা হচ্ছে নাউন, এবং এরপরে ভার্ব ইজ, এবং এরপরে কি? এক্সক্লামেটরি সাইন, হাউ বিউটিফুল গার্ডেন ইজ। এরপরে যেটা দেখো এটাও প্রায় সেম, প্রায় একই রকম, হোয়াট প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেটরি সাইন। দেখো হোয়াট, হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ, উপরটার মতোই কিন্তু একটু চেঞ্জ, জাস্ট অল্প একটু চেঞ্জ করলেই হয়ে যাবে। এখানে ছিল হাউ, এখানে হোয়াট। এই হোয়াট বসার কারণে এ অথবা অ্যান, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন প্লাস প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেটরি সাইন। এরপরেরটি দেখো, কেউ নিজে কিছু হওয়ার আকাঙ্ক্ষা যখন প্রকাশ করবে, কেউ নিজে কিছু যখন হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে, সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কিরকম হয়? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস আদার্স প্লাস এক্সক্লামেটরি সাইন। এটা তোমরা সবাই কম বেশি জানো, এবং এটা একটু চেঞ্জ করে, মানে এটা আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস আদার্স প্লাস এক্সক্লামেটরি সাইন। দুই ভাবেই হয়। তুমি দেখো ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং, এটাকে তুমি এখন লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো ওয়ার আই আ কিং, ওয়ার আই আ কিং, এবং এরপরে কিন্তু এক্সক্লামেটরি সাইন দিতে হবে। তাহলে এটা সেম জিনিস। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে কেউ কিছুর মালিক হওয়ার যখন আকাঙ্ক্ষা প্রকাশ করে, কেউ কিছু মালিক যখন হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে, সেই ক্ষেত্রে স্ট্রাকচারও রয়েছে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস আদার্স, এখানে কি ছিল? ওয়ার, এখানে ছিল ওয়ার, এখানে চলে আসে হ্যাড, মানে দুইটা জিনিস কিন্তু প্রায় একই রকম। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস আদার্স প্লাস এক্সক্লামেটরি সাইন, এটাকে তুমি আবার আরেকভাবে লিখতে পারো, সেটা হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস আদার্স প্লাস এক্সক্লামেটরি সাইন। মানে এক্সাম্পল কিরকম হবে? ইফ আই হ্যাড 1 crore টাকা, যদি আমার 1 কোটি টাকা থাকতো। এটা সবারই আশা, তাই না? তোমাদের অনেকে আশা করো যদি আমার 1 কোটি টাকা থাকতো, অনেকের আশা এর থেকে বেশিও হতে পারে। তো ইফ আই হ্যাড 1 crore টাকা, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন এটাকে আবার চেঞ্জ করে কি লেখা যায়? এটা আরেকটা ফর্ম রয়েছে, হ্যাড আই 1 crore টাকা, মানে এটার মতো এখানে ছিল ওয়ার, এখানে ছিল ওয়ার, আর এখানে চলে আসে কি? হ্যাড, এখানে চলে আসে হ্যাড, আর এখানে একটা এক্সট্রা করে ইফ চলে আসে। তো এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের এই 5 রকম তুমি ফর্ম দেখতে পারবে, 5টা স্ট্রাকচার তুমি দেখতে পারবে। তো এই ছিল সেন্টেন্সের যে মিনিং অনুযায়ী 5 প্রকার হয়, সেই 5 প্রকারের পূর্ণাঙ্গ A to Z বিশ্লেষণ। এবং তোমাদের এখান থেকে ভার্সিটি তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, সেখানে দেখবে যে ভার্সিটি কিন্তু অনেক কোশ্চেন সেন্টেন্স থেকে চলে আসে, যে একটা সেন্টেন্স তুলে দিয়ে বলে যে এটা কোন সেন্টেন্স,
সেন্টেন্স তুলে দিয়ে বলে দিবে কোন সেন্টেন্স দেখতে অ্যাসার্টিভ মনে হবে ইম্পারেটিভ হয়ে যাবে, বা দেখতে ইম্পারেটিভের মতো কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। তোমরা কেন দাগাতে পারো না? তোমাদের এই স্ট্রাকচার গুলো জানা থাকে না, যার কারণে তোমরা আসলে ওগুলো কারেক্ট করতে পারো না। যার কারণে তোমরা যে স্ট্রাকচার গুলো মুখস্থ করে ফেলো এবং বুঝে থাকো, তাহলে তোমাদের আশা করি এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমাদের ভুল হবে না। তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানাবা, এবং কারো যে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবা, এবং তোমার পরবর্তী কোন টপিক নিয়ে ক্লাস চাও সেটাও যদি আমাকে জানাও, আমি সেই টপিক নিয়ে ক্লাস তোমাদেরকে দিতে পারবো। এবং যারা ফুল কোর্সটি করতে চাও, যে ইংরেজি ফুল কোর্স করবা, সেখানেও তোমরা এডমিট হতে পারো, অথবা তোমরা মানবিকের পূর্ণাঙ্গ কোর্স করতে চাও, যে মানবিকের ফুল কোর্স করবা বাংলা ইংলিশ জিকে, তোমরা যদি ওখানেও ভর্তি হতে চাও সেখানেও ভর্তি হতে পারো। মানবিকের পূর্ণাঙ্গ কোর্সের যে আমাদের আরেকটি ব্যাচ চালু হবে, সেটি 14 ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। এই 14 ফেব্রুয়ারি থেকে কিন্তু ওখানে পুরো রুটিন অনুযায়ী ক্লাস চলবে, যে সেখানে বাংলা ইংলিশ জিকে সবগুলোর জন্য টিচার রয়েছে, এবং তোমাদেরকে ভালোভাবে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে। এবং তোমরা অনেকে প্রশ্ন করো ভাইয়া ডিউরেশন কতক্ষণ ক্লাসের? দেখো, আমরা ডিউরেশন নিয়ে কথা বলি না, কারণ তোমাদেরকে একটা টপিক বুঝাতে যতক্ষণ লাগবে আমরা ততক্ষণ টাইম দিয়ে তোমাদেরকে বুঝাবো, যাতে তোমরা টপিকগুলো বুঝতে পারো। তাই তোমরা যারা এখনো ভর্তি হওনি বা নিজের প্রিপারেশন গুছিয়ে নিতে পারোনি, তোমরা আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে যুক্ত হয়ে কিন্তু ক্লাসগুলো করতে পারো। আশা করি তোমাদের এডমিশন জার্নিতে আমরা তোমাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারবো, যাতে তোমরা তোমাদের আশানুরূপ ফলটা ক্যারি করতে পারো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।